4 দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান, ব্যাহত যান চলাচল। আমরা গত 16 বছর যাবত পড়াশোনা করছি, কিন্তু আমাদের সরকারিভাবে কোনো নিয়োগ নেই। আজকে আমরা ইন্টার্নশিপ পুনর্বহালের দাবিতে আমরা এখানে আন্দোলনে আসছি, অর্থাৎ কোর্স কারিকুলাম সংশোধনের দাবিতে আমরা আন্দোলন করছি। আমাদের যদি দাবি মানা না হয় তাহলে আমরা এখানে আমরণ অনশনের ডাক দিব। রোম থেকে ঢাকায় আসা ফ্লাইটে বোমা আতঙ্ক, নিরাপদে নামিয়ে আনা হয়েছে সব যাত্রীকে। তল্লাশিতে মেলেনি। ওদের একটা জায়গায় নামানো হয়েছে, ওরা ওইখানে সবাই আছে, আর বাকি বেশি ওরা কথা বলতে পারতেছে না। আপনি যদি কখনো এরকম কোনো কিছু শুনেন তো ভয় থাকবে না, কিন্তু নামার পর দেখতেছি স্বাভাবিক। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে মারধর, দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন। সারা বাংলাদেশে সমন্বয়কদের উপর হামলা হচ্ছে। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন পক্ষ থেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। তর্কিতভাবে 20 থেকে 25 জন এসে তার উপর হামলা চালায়, রড, এরপর স্ট্যাম্প, লাঠিসোঁটা দিয়ে তার উপর আঘাত করে। দ্রুত সংস্কার করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান বিএনপির। স্থানীয় নয়, আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, জানালেন ইসি মাসুদ। দর্শক সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আমাদের। তো এবারে বিস্তারিত খবর। অবিলম্বে 10 গ্রেডে 0 পদে নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। দুপুর 1টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন। এতে সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ম্যাটসের শিক্ষার্থীদের 4 দফা দাবিগুলোর মধ্যে আছে অবিলম্বে 10ম গ্রেডে 0 পদে নিয়োগ, কর্মসংস্থান সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি এবং 4 বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ ইন্টার্নশিপ। এছাড়া প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন করা এবং আন্তর্জাতিক মানদণ্ড ও BMNDC স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। আজকে আমরা ইন্টার্নশিপ পুনর্বহালের দাবিতে আমরা এখানে আন্দোলনে আসছি, অর্থাৎ কোর্স কারিকুলাম সংশোধনের দাবিতে আমরা আন্দোলন করছি। 15 থেকে 16 বছর যাবত কোনো নিয়োগ নেই, তাই আমরা চাচ্ছি 4 বছর পড়াশোনা করার পর কেন আমরা নিয়োগ পাবো না, কেন পাই না, কারো আমাদেরকে নিয়োগ দিচ্ছে না। 10ম গ্রেড আমরা বাস্তবায়ন চাই, কিন্তু আমাদের 11তম গ্রেড দেওয়া হয়েছে, যেটা কিনা 4র্থ শ্রেণীর একটা পিওনের সমমান যোগ্যতা। আমাদের সহকর্মী এম এ আজিজ আছেন দুপুর থেকে রাজধানীর শাহবাগে। তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন। একটু জানতে চাই আজিজ, আপনার কাছে যে তারা দাবি দেওয়া চাইতেই পারেন, এতক্ষণ ধরে এই মানুষকে ভোগান্তি আসলে কেন দেওয়া হচ্ছে এবং তারা কখন নাগাদ এই রাস্তা খালি করে দিবেন? ধন্যবাদ মনির। কখন নাগাদ আসলে এই শাহবাগ মোড় ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানানো হয়নি। আমরা গণমাধ্যম কর্মীরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কখন নাগাদ তাদের আন্দোলন শেষ হবে এবং কখন এই জনভোগান্তি শেষ হবে, সে বিষয়ে আসলে তারা আমাদের কিছু বলেননি। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যে দাবিগুলো করেছেন সেই দাবি মানা হলেই মূলত তারা সড়ক ছেড়ে দেবেন। তো আমরা দেখতে পাচ্ছি শাহবাগের চারিপাশের যে সড়কগুলো, সব সড়কেই যানবাহনের দীর্ঘ সারি। বেশিরভাগ যানবাহনের, বিশেষ করে গণপরিবহন যেগুলো, সেগুলো যাত্রীরা বাস থেকে নেমে পায়ে হেঁটে তাদের গন্তব্যে রওনা দিচ্ছেন। এছাড়া প্রাইভেট যে যানবাহনগুলো আছে সেগুলো পারতপক্ষে শাহবাগ এড়িয়েই যাচ্ছেন তারা। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে রোগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলো সেগুলো শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছেন। তবে তারা বলছেন যে তাদের এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে নেওয়া হবে।
তো তাদের মূল যে দাবিগুলো সেই মূলত 4টি দাবিতে তারা আন্দোলন করছেন শাহবাগে। এর মধ্যে আছে অনতিবিলম্বে 10ম গ্রেডে শূন্য পদে তাদের নিয়োগ দিতে হবে এবং সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি করতে হবে। এর বাইরে আছে তাদের যে কারিকুলাম সেই কারিকুলাম সংশোধন করে তাদের জন্য ইন্টার্ন যে ফিস সহ ইন্টার্ন চালু করতে হবে। এর পাশাপাশি আছে অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড তাদের জন্য গঠন করতে হবে। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড বিএম ডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয় উচ্চশিক্ষার সুযোগ তারা চাচ্ছেন। এর পাশাপাশি তারা বলছেন যে তাদেরকে শিক্ষা জীবন শেষ করার পর তাদেরকে 11তম গ্রেডে সরকারি চাকরির সুযোগ দেওয়া হয়, সেটি মূলত তাদের এখন দাবি হলো 10ম গ্রেডে তাদের চাকরির সুযোগ দিতে হবে। আজিজ অনেক ধন্যবাদ আপনাকে। এম এ আজিজ তিনি শাহবাগে যে সড়ক অবরোধ করেছেন ম্যাথস শিক্ষার্থীরা সেখান থেকে জানাচ্ছিলেন। মালয়েশিয়া থেকে কর্মপ্রক্রিয়া চূড়ান্ত হলে আটকে পড়া কর্মীদের পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব মোহাম্মদ রুহুল আমিন। রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলে এখন পর্যন্ত 81 কর্মীকে টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে মালয়েশিয়াগামী ফ্লাইট সংকটে থাকা ভুক্তভোগীরা প্রথমে কারওয়ান বাজার এবং পরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন। ভুক্তভোগীরা জটিলতা নিরসনের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছে। তারা জানান টিকিট সিন্ডিকেটের কারণে ভিসা সহ সব প্রক্রিয়া সম্পন্ন হলেও প্রায় 18,000 কর্মী ফ্লাইট সংকটে। গত বছরের 31 মের মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি তারা। আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে আটকে পড়া সবাইকে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। পরে প্রবাসী কল্যাণ সচিব সাংবাদিকদের জানান আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। মার্চ থেকে এপ্রিলের মধ্যে সমাধান আসতে পারে। আমরা কোনো লিখিত চাই না, আমরা কোনো মিথ্যা আশ্বাস চাই না। ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে আমাদেরকে নিতে হবে। আমরা দাবি নিয়ে আসছি, আমাদের দাবি মেনে নিলে আমরা এখান থেকে চলে যাব। অবস্থান কর্মসূচি এখানে না করে তারা যেন কনসার্ন অথরিটির কাছে গিয়ে তাদের অনুরোধটি জানায়। কর্মীদের আর কোনো হ্যারাসমেন্ট না হয় যারা যেতে পারেননি, তো সেগুলো নিয়ে কথাবার্তা চলছে। যেহেতু আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, ওনারা এগ্রি করবেন, ওনাদের মিনিস্ট্রি লেভেলে কথা হবে, শুরু হবে, হয়তো ফেজ বাই ফেজ হবে। ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমার কোনো আলামত পাওয়া যায়নি। দুপুর 12:30টার দিকে অনুসন্ধান শেষে একথা জানানো হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন BG356 নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটটি সকাল 9:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি অবতরণ করলে 250 যাত্রী 13 ক্রিউকে প্লেন থেকে টার্মিনালে আনা হয়। কোনো বোম থ্রেট আছে কিনা তা জানতে প্লেনটিতে বোম ডিসপোজাল ইউনিট সহ যৌথ বাহিনী তল্লাশি চালায়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন দুপুর 12:30টার দিকে কোনো ধরনের হুমকি না মেলায় অনুসন্ধান বন্ধ করা হয়। বাড়তি চেকিং শেষে হস্তান্তর করা হয়েছে যাত্রীদের ব্যাগ। ওদের একটা জায়গায় নামানো হয়েছে, ওরা ওইখানে সবাই আছে, আর বাকি বেশি ওরা কথা বলতে পারতেছে না। পরে ওই নাম্বারে আমি ফোন দিচ্ছি, নাম্বারটা বন্ধ, হয়তো বা প্রোটোকলের কারণে কোনো একটা কারণে বন্ধ, কিন্তু ওই না বাকি আপডেট যে এতটুকু শিওর করলো যে ওরা সেভ আছে। ভয় তো থাকবেই, এরকম শুনে তো ভয় থাকবেই নর্মালি। আপনি যদি কখনো এরকম কোনো কিছু শুনেন তো ভয় থাকবে না, কিন্তু নামার পর দেখতেছি স্বাভাবিক, সবকিছুই স্বাভাবিক। এখনো লোক আছে ভিতরে, কেউ বাইরে হইতেছে, কেউ বাইরে হইতেছে না। চালককে হেনস্থার প্রতিবাদে চট্টগ্রাম বন্দর থেকে বন্ধ রয়েছে পণ্যবাহী যান চলাচল। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। আমাদের সহকর্মী আলামিন শিকদার সেখানে আছেন চট্টগ্রামে। একটু জানতে চাই আলামিন, যে আন্দোলনরত চালকরা কি বলছেন এবং সেখানে যানজটও বা কেন হচ্ছে একটু জানাবেন বিস্তারিত। মনির, আন্দোলনরত যে চালকরা এবং হেল্পার অর্থাৎ প্রাইম মুভার, ট্রেইলর, ট্রাক, কাভার্ড ভ্যানের যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এরই মধ্যে আন্দোলন তুলে নিয়েছে। কিন্তু এই আন্দোলনটি ছিল দীর্ঘ 2 ঘন্টা সময় ধরে, যার কারণে চট্টগ্রামের যে সলগুলা ক্রসিং রয়েছে সেই সলগুলা ক্রসিং থেকে একেবারে বারেক বিল্ডিং পর্যন্ত এবং সলগুলা ক্রসিং থেকে বিপরীত মুখের কথা যদি বলতে চাই, সেখান থেকে আমরা বলা যেতে পারে যে কয়েক কিলোমিটার পর্যন্ত এই যে সড়কের এই যে যানজট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে অনেকটাই ছড়িয়ে গেছে এবং সেই দীর্ঘ যানজট কিন্তু এখন পর্যন্ত রয়েছে। এখন থেকে ঠিক 10 মিনিট আগে সেই চালক শ্রমিকদের সাথে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তাদের সাথে একটি সমঝোতা বৈঠক হয়। সেই বৈঠকে তাদেরকে আশ্বস্ত করা হয় যারা অনাকাঙ্ক্ষিতভাবে যদি কেউ তাদের উপরে হামলা করে থাকে বা হাত দিয়ে থাকে তাদের গায়ে, যে হেনস্থার যে অভিযোগ তারা করেছেন সেটা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমরা যেটা জানতে পেরেছি, একটি বাহিনীর সদস্যরা একজন চালককে তার গায়ে হাত তুলে এবং সেই প্রেক্ষিতেই তারা এই যে কর্মবিরতি, সেই কর্মবিরতিতে যায় এবং সেই প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ শুরু করে এবং যার প্রেক্ষিতে দীর্ঘ যানজট ছিল, যেটা এখন আপনি দেখছেন যে কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে। এই চিত্রটা অনেকটা বলে দিচ্ছে যে সড়কের একটি পাশ বন্ধ থাকায় বিপরীত সড়ক থেকেও কিন্তু দেখছি যে 2 লেনে গাড়ি চলাচল শুরু করেছে। যদিও এখন আমরা যে সড়কটি দীর্ঘক্ষণ অবরোধ ছিল, সেই সড়কটি যে কিছুক্ষণ আগে যে তাদের মধ্যে যে সমঝোতার যে কথা হয়েছে এবং তাদেরকে যে আশ্বস্ত করা হয়েছে এই ঘটনায় বিচারের কথা বলে, তার প্রেক্ষিতে কিন্তু এখন যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। কারণ তারা তাদের যে প্রতিবাদের যে তারা কর্মবিরতি এবং বন্দরের ঠিক প্রধান ফটকের সামনে যে তাদের যে ধর্মঘট চলছিল সেটা কিন্তু তারা তুলে নিয়েছে এবং তারা এটার একটি সুষ্ঠু বিচার দাবি করছেন। এবং আমরা কয়েকজন চালক শ্রমিকের সাথে কথা বলেছি, তাদের সমিতি রয়েছে। আলামিন শিকদার জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। ধন্যবাদ আলামিন। আমরা জানছিলাম যে চালক হেনস্থার জের ধরে যে একটা সমস্যা জটিলতা, সেই জটিলতা নিয়ে জানছিলাম আলামিনের কাছ থেকে চট্টগ্রামে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের উপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন হয়েছে। স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে শহীদকে মারপিট করা হয়েছে। সারা দেশের সমন্বয়কদের ওপর হামলার ধারাবাহিকতায় এই ঘটনা। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। সমন্বয়ক শহীদ জানিয়েছেন, গতকাল রাতে নগরীর হেতেমখা এলাকায় তার মেসে 15 থেকে 20 জন ঢুকে তাকে বেধড়ক মারধর করেন। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় তার উপর। হামলাকারীরা স্থানীয় বলে জানিয়েছেন তারা। মারধরের পর শহীদকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আমাদের কাছে মনে হয়েছে যে এটি পরিকল্পিত হামলা, যে সারা বাংলাদেশে সমন্বয়কদের উপর হামলা হচ্ছে। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন পক্ষ থেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল যারা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট। এই আক্রমণ যারাই করুক, আমরা চাই দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজে বের করবে এবং তাদের যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসবে। জুলাই গণঅভ্যুত্থানের পর জনসাধারণ নতুন স্বপ্ন দেখতে শিখেছে। সামনের দিনগুলোতে যেন তরুণ প্রজন্ম ব্যর্থ না হয়, এজন্য সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে তারুণ্যের উৎসব 2025 অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের ভাবনা বিষয়ক আলোচনায় যোগ দিয়ে তিনি কথা বলেন। আহতদের উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের লড়াই আন্দোলনকে বেগবান করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম প্রমাণ করেছে তারুণ্যের শক্তি হারিয়ে যায়নি। সারা দেশে স্কুল কলেজে তারুণ্যের উৎসব করা হবে বলে ঘোষণা দেন উপদেষ্টা। আপনারা যেমন এই অভ্যুত্থানকে সফল করেছেন, ঠিক তেমনি নতুন বাংলাদেশের যেই পুনর্গঠনের কার্যক্রম, যে সংস্কার কার্যক্রম, সেটিকে সফল করতে আমাদেরকে সমানভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। যেন আগামী দিনেও বলতে পারি, ইতিহাসে সাক্ষী হিসেবে একটি প্রজন্ম হয়ে থাকতে পারি, যে প্রজন্ম শুধু ফ্যাসিবাদী শক্তিকে ধ্বংস করার জন্য নয়, একটি দেশ পুনর্গঠনের গঠনমূলক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন তিনি। বলেন, গতি ত্বরান্বিত করতে ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনা করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধান উপদেষ্টা সহ 4 উপদেষ্টার নেতৃত্বে গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে। ফাউন্ডেশনের প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব নয় বলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সার্জিস। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই। ভোটের বাইরে অন্য কিছু করতে গেলে জনগণের মনে সন্দেহ আসতে পারে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করে দেশের মালিকানা নিজের হাতে তুলে নিয়েছিল আওয়ামী লীগ।
ফলে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচন দিতে হবে। জুলাই আগস্ট আন্দোলনের সফলতা নিয়ে বিভক্তি কাম্য নয় উল্লেখ করে আমির খসরু বলেন, দেশের 18 কোটি মানুষের পাশাপাশি এই আন্দোলনে প্রবাসীদেরও ভূমিকা আছে। তেমনি ভূমিকা রয়েছে বিএনপির, যার নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। এই স্বৈরাচার দানব সৃষ্টি হয়েছে কেন? এই দৈত্য কেন সৃষ্টি হয়েছে? নির্বাচনের পর নির্বাচনে তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে। সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে এবং সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে দিতে হয়, প্রথম কাজ হচ্ছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তিনি বলেছেন, সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। জানান, প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষ অথবা 2026-এর প্রথম দিকে ভোট হওয়ার ঘোষণা দিয়েছেন। তাই জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন। ইসি বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোট নিয়ে সাধারণ মানুষের অনীহা উত্তরণ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চেষ্টা চলছে। এ সময় ভোটার তালিকা হালনাগাদে কর্মরত 35,000 তথ্য সংগ্রহকারীকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান ইসি। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিলেরও আশ্বাস দেন তিনি। সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে মামলা থেকে অব্যাহতি চেয়ে জিয়াউল আহসানের করা আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, কোনো আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটির বৈধতা চ্যালেঞ্জের সুযোগ আছে শুধু হাইকোর্টে। যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন, অবশ্যই করতে পারেন নতুন করে, কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। তদন্তের পরে তার বিরুদ্ধে যে ধরনের রিপোর্ট আসবে তার ভিত্তিতে যা যদি ফর্মাল চার্জ দাখিল করার মতো এভিডেন্স থাকে তাহলে ফর্মাল চার্জ দাখিল হবে এবং আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া এখানে চলতে থাকে। তো এটা যে প্রাথমিকভাবে একটা সন্দেহ সংশয় তৈরির চেষ্টা করা হয়েছিল, আজকের এই আদেশের মাধ্যমে সেটার একটা নিষ্পত্তি হয়ে গেছে। বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে 10 লাখ টন চাল ও গম আমদানি করছে সরকার। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্য উপদেষ্টা এই তথ্য জানিয়েছেন। দাবি করেন, চালের দামের অস্থিরতা কমেছে। আর অর্থ উপদেষ্টা জানিয়েছেন, চাল ও গমের মজুদে গুরুত্ব দিচ্ছে সরকার। সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক নিয়ে অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টা এই সময় বলেন, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবায় ভ্যাট ও কর বাড়েনি। যেসব পণ্যের বেড়েছে সেগুলো আবশ্যকীয় না। দর্শকের এই ছিল আমাদের যমুনা নিউজের আয়োজনে।